ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লাভ, লেখিকা আসিফা খান, পর্ব ৪৫। রাত প্রায় ১টা বাজ। গাড়ির মধ্যে পিনপতন নীরবতা। রাত গভীর হওয়ার সাথে ঠান্ডাও বাড়ছে, সাথে বাড়ছে নিস্তব্ধতা। সেই ঠান্ডা আর নিস্তব্ধ পরিবেশের বুক চিরে গতি নিয়ে এগিয়ে যাচ্ছে ফারহাদের গাড়ি। আসিলের চোখে ঘুমের রেশ নেমে এসেছে। সিটে হেলান দিয়ে একমনে বাহিরের দিকে তাকিয়ে আছে, আবার মাঝে মধ্যে চোখ বন্ধ করে আবার খুলে ফেলছে। আর ফারহাদ সামনে থেকে চোখ সরিয়ে মাঝে মাঝে কোনা চোখে তার অ্যাঞ্জেলকে দেখে চলেছে। হঠাৎ গাড়ি ব্রেক করতে আসিল কেঁপে ওঠে। আশেপাশে তাকিয়ে দেখলো অচেনা জায়গা। মুহূর্তেই পাশে দরজা খুলে গেল। ফারহাদ দাঁড়িয়ে আছে। আসিল জিজ্ঞেস করে, আমরা এখানে কেন? জায়গাটা তো চিনলাম না। ফারহাদ উত্তর দেয় না। আসিলের হাত ধরে আসিলও নীরব হয়ে হেঁটে চলেছে। ফারহাদের কাছ থেকে উত্তরের অপেক্ষা করা বৃথা। হাঁটতে হাঁটতে আসিল দেখল নদী, এক বিশাল নদী, জনকোলাহলমুক্ত ঢেউয়ের আওয়াজ, শীতল হাওয়া, আকাশ জুড়ে তারা আর রয়েছে গোলাকার চাঁদ। এজন্য এক স্বপ্নের দেশ। আসিল মুগ্ধ হয়ে চারিদিকে তাকাচ্ছে। নদীর স্রোতে চাঁদের আলো পড়াতে পানি চকচক করছে। ফারহাদ আসিলের দিকে পলকহীনভাবে তাকিয়ে আছে। মেয়েটা, তার অভ্যাস, তার আসক্তি আর তার অস্তিত্ব, তার সব কিছু যেন এই রমণীতে আবদ্ধ। চাঁদের আলো আসিলের শুভ্ররাঙা চেহারার উপর এসে পড়ছে। তাতে যেন মেয়েটাকে আরো বেশি মনোরম লাগছে। ফারহাদ পারছে না নিজেকে আটকাতে, কিন্তু সে চাইছে নিজেকে সামলে রাখতে। আসিল ফারহাদের দিকে তাকালো। লোকটা তার দিকেই তাকিয়ে আছে। চোখে রয়েছে হাজারো কথা, কিন্তু তা আসিল বুঝতে অক্ষম। ফারহাদ আসিলের কোমরে হাত দিয়ে তাকে নিজের কাছে নিয়ে আসে। আসিলের হাত ফারহাদের বুকে ঠেকে। এক হাত দিয়ে কোমর জড়িয়ে ধরে, অন্য হাত আসিলের মুখের উপর রেখে গাল ঠোঁটে স্লাইড করতে থাকে। ঠান্ডা হাওয়ার সাথে ফারহাদের এরকম স্পর্শে আসিল কেঁপে উঠছে। ফারহাদ মাথা নুইয়ে আসিলের গাল ধরে নিজের দিকে টেনে নিয়ে আসিলের নরম ঠোঁট আঁকড়ে ধরে। আসিল চোখ খিচে বন্ধ করে ফারহাদের জামা খামচে ধরে। খুবই ধীর লয়ে কিস করছে ফারহাদ, মাঝে মধ্যে দাঁতও বসিয়ে দিচ্ছে। আসিল রেসপন্স দেওয়ার চেষ্টা করেও সফল হচ্ছে না। ফারহাদের কিস আবার অধীর হয়ে গেছে। চাইছে আসিলকে একেবারে নিজের করে পেতে। তার উপর মেয়েটা নিজের এক হাত ফারহাদের ঘাড়ে রেখেছে, একদম ফারহাদের স্পর্শকাতর জায়গায়। ফারহাদ অনেক কষ্টে নিজেকে সামলে আসিলকে ছাড়ে। দেখে মেয়েটা কাঁপছে, হয়তো ঠান্ডার ফলে। ফারহাদ নিজের ব্লেজার খুলে আসিলের দুই কাঁধে চাপিয়ে দেয়। আসিল মাথা নুইয়ে নেয়। কিস করার ফলে আসিলের লিপস্টিক ঠোঁটের আশেপাশে ছড়িয়ে পড়ে। ফারহাদ তা মুছে দিতে দিতে বলল, এরকম অসময়ে যখন আমি তোমায় কিস করে বসবো, তখন নিজের হাত আমার ঘাড়ে রাখবে না, ওকে? আসিল মাথা নাড়ায়, মানে সে রাখবে না। ফারহাদ আসিলের হাত ধরে সামনে হাঁটতে শুরু করে। নদীর তীর ঘেঁষে হেঁটে চলেছে দুজন নরনারী। ঠান্ডা হাওয়া ফারহাদের সিল্কি চুল উড়িয়ে কপালে ফেলছে। দুজন হাঁটছে নীরবভাবে, কথা নেই কারো মুখে। প্রায় অনেকক্ষণ পর আসিল নীরবতা কাটিয়ে বলল, মন খারাপ ফারিয়ার জন্য? ফারহাদ তাকালো আসিলের দিকে, মাথা নাড়িয়ে না বোঝালো। আসিল উত্তর পেয়ে আবার সামনে তাকালো। আসিলের মনে প্রশ্ন জাগলো, ফারিয়ার এই খুশির দিনেও তার মা বাবার দেখা মিলল না। আসিল ভেবেছিল কমপক্ষে এই দিনগুলোতে তার শ্বশুর শাশুড়ি দেখা পাবে। আসিল, তোমার অদ্ভুত লাগছে না? ফারিয়ার এইরকম একটা সুন্দর মুহূর্তেও আমার মা বাবার দেখা মিলল না। অবাক হচ্ছ না তুমি? বিস্ফোরিত চোখে আসিল তাকালো ফারহাদের দিকে। লোকটা কি জাদু জানে, নাকি মন পড়তে পারে? সেও তো এটাই ভাবছিল। আসিল অত্যাধিক কৌতূহল নিয়ে কিছু বলার আগে ফারহাদ ভরাট কণ্ঠে বলল, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ চাখতে হবে, ঠিক তো? আসিল ভ্রুকুচকে অত্যন্ত ভাবনায় জড়িত কণ্ঠে বলল, হুম, ঠিক। আসিল তো কিছুই বুঝতে পারছে না লোকটা বলতে কি চাইছে, নাকি সব থেকে কনফিউজ করার জন্য বলছে। তার ছোট মাথাতে সব গুলিয়ে যাচ্ছে, কিছুই তার বুঝ সীমানা অতিক্রম করতে পারছে না। দুজনেই হেঁটে যাচ্ছে। এই পরিবেশে তাদের পেয়ে মেতে উঠেছে আরও। আসিল এখনও ফারহাদের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে আছে। অনেকক্ষণ চুপ থাকার পর ফারহাদ আবার বলল, একটা গল্প শুনবে? গল্প? কার? ভ্রুকুচকে শোনার পর হয়তো বুঝতে পারবে কার, আবার হয়তো নাও বুঝতে পারো। রিয়েল স্টোরি হয়তো বা শুনবে। আসিল পরপর অনেকবার উপর নিচ মাথা নাড়ায়। হ্যাঁ, সে শুনবে। ফারহাদ আসিলের হাত আরও শক্ত করে ধরে। রাত গভীর হচ্ছে, সাথে বেগ বাড়ছে ঠান্ডা হাওয়ার। ফারহাদ বলতে শুরু করে, একটা সুখী পরিবার যেখানে ছিল না কোনো রকম চিন্তা, দুঃখ, কষ্ট। একটা সুখী দম্পতি, তাদের একটা ছেলে আর একটা মেয়ে।
ফারহাদ আর কিছু বলার আগে আসিল বলল, পুরো আপনার আর আমার মতো, তাই না? হুম। ও সরি সরি, প্লিজ কন্টিনিউ। তাদের দিন ভালোই কাটছিল, দাম্পত্য জীবন আর সাথে তাদের ছেলে মেয়ে নিয়ে সময় কাটছিল বেশ। কিন্তু ওই যে বলে, ভালো সময় বেশি দিন স্থায়ী হয় না, সেই দম্পতিদেরও হলো না, কারণ একদিন তাদের জীবনে এলো দুই প্রতারক বেঈমান। একজন সেই লোকের বন্ধুর রূপ নেয় তো, আর একজন বিজনেস পার্টনারের। লোকটা সেই দুই ব্যক্তিকে চোখ বন্ধ করে বিশ্বাস করত, জীবনে চলার পথে তাদের এই সম্পর্ক অটুট থাকুক, সেই প্রার্থনা করত সব সময়। কিন্তু তার হলো কই, একদিন সেই দুই প্রতারক চক্রান্ত করে সেই ব্যক্তির গাড়িতে বোমা ফিট করে। আর তারপর শেষ, সব শেষ। ভেঙে গেল সেই সুখী পরিবার, যেখানে দুঃখের ছায়াও ছিল না, সেখানে নেমে পড়ল কষ্টের অন্ধকার। স্বামীর মৃত্যু শোক কাটিয়ে উঠতে পারল না সেই মায়ে জড়ানো মহিলা, তাই সেও দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেল না ফেরার দেশে। কিন্তু পিছনে রয়ে গেল তাদের ছেলে মেয়ে, তারাও যে একদম একা হয়ে গেল, অনাথ, যাদের না আছে বাবা আর না আছে মা। এইটুকু বলেই ফারাদ আসিলের দিকে তাকালো, দেখে মেয়েটার চোখ ভর্তি পানি, আর একটু হলেই খসে পড়বে চোখ হতে। আসিল গল্পটা শুনে তার আর আয়নের কথা মনে পড়ে, তারাও বাবা মা হারা পথিক। গল্পের ছেলে মেয়েদের কষ্ট সেও অনুভব করতে পারছে। ফারাদ আসিলের চোখে জল দেখে হালকা তাচ্ছিল্যতার সাথে হাসে, কিন্তু ওই যে মেয়েটার চোখের পানি তাকে ছারখার করে। আসিল ফারাদের দিকে তাকিয়ে ধরা গলায় বলে, তারপর? ফারহাদ আসিলের পানি মুছে দিয়ে আবার বলতে শুরু করলো, তারপর সেই ছেলে মেয়ে দুটি কে মানুষ করে তাদের নানা নানি, আদর ভালোবাসায় ভরিয়ে দেয় তারা সেই ছেলে মেয়েদের। মেয়েটা ধীরে ধীরে সব ভুলিয়ে তার বড় দাদাকে আঁকড়ে ধরে জীবন কাটাতে থাকে, কারণ তার বাবা মা যখন মারা যায় তখন তার বয়স মাত্র 9 বছর ছিল, আর ছেলেটার ছিল 18। কিন্তু সেই ছেলেটা, সে তো এত তাড়াতাড়ি কিছুই ভুলে উঠতে পারছিল না, তার রক্তে বয়ে চলেছিল প্রতিশোধের আগুন। বাবার সেই পোড়া লাশ তার স্বপ্নে এসে বারবার তাকে মনে করাতো তার লক্ষ্য কী। ছেলেটিও ধীরে ধীরে বড় হতে লাগলো, তৈরি করলো নিজের এক মাফিয়া গ্যাং, আর সে হলো সেই দলের লিডার। তারপর শুরু হলো সেই প্রতারক দুটোকে খোঁজার পালা। কিন্তু ভাগ্যের কি খেলা, কারণ সেই বিজনেস পার্টনার ওরফে বেঈমান তার বাবার সমস্ত শেয়ার নিয়ে পালিয়েছে, সাথে নাকি সে হয়ে উঠেছে আন্ডারওয়ার্ল্ড ড্রাগ ডিলার। কিছু বছরের মধ্যেই সে নিজের বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করে ফেলেছে। আর একজন সে কোথায়, যে বন্ধুরূপে প্রতারক ছিল। আসিলের কথায় ফারহাদ হালকা হাসলো। আসিলের এতক্ষণ ধরে হাত ছেড়ে দিয়ে নিজের পকেটে হাত ঢুকিয়ে নদীর সোজাসুজি মুখ করে দাঁড়ালো, আর চোখে রাখলো দূর আকাশে। নদীর অশান্ত স্রোত তার বুকের ভেতরের অশান্ততার কাছে কিছুই না। ফারহাদ এক দীর্ঘশ্বাস ছেড়ে আবারও বলল, সেই প্রতারক এক গাড়ি অ্যাক্সিডেন্টের কারণে মারা যায়। কিন্তু কি জানো অ্যাঞ্জেল, একদিন ছেলেটার জীবনের মোড় ঘুরে যায় যখন সে একটা শুভ্র পরীকে দেখে। তাকে দেখার পর তার হৃদয় এক মুহূর্তের জন্য থেমে যায়। এই সুখ পাখি অনেক বছর আগে উড়াল দিয়েছিল, তারাই আবার এসে হানা দেয় সেই ছেলেটির নিথর হৃদয়ে। সে ভাবে তার এই অনিশ্চিত জীবনের জন্য সৃষ্টিকর্তাই স্বয়ং এই মেয়েটাকে পাঠিয়েছে, যে তার আর শুধুই তার। আসিল ফারহাদের কথা শুনে এক চিলতে হাসি দিয়ে ফারহাদের হাতের মধ্যে হাত গলিয়ে তার বাহুতে মাথা ঠেকায়। দূর আকাশের দিকে তাকিয়ে বলে, মানে লাভ অ্যাট ফার্স্ট সাইট? সেটা জানি না, কিন্তু কিন্তু কি, কৌতূহল নিয়ে। কিন্তু ছেলেটা একদিন জানতে পারে তার বাবা সেই বন্ধুরূপী প্রতারকের মেয়ে, সেই মেয়েটি যার উপর সে নিজের হৃদয় হারা হয়েছিল, যে মেয়েটা তার অভ্যাসে পরিণত হয়েছিল, সেই মেয়েটা ওই প্রতারকের মেয়ে। এটা জানার পর ছেলেটার কি অবস্থা হয়েছিল ভাবতে পারছো অ্যাঞ্জেল? হয়তো মেয়েটার প্রতি ছেলেটার আর কোনো অনুভূতি কাজ করবে না, কোনোদিন ভালোই বাসতে পারবে না মেয়েটাকে। কিন্তু ফারহাদ, এখানে মেয়ের দোষ কোথায়? সে তো কিছুই জানে না এইসবের। আসিলের কথায় ফারহাদ তার দিকে তাকায়। আচ্ছা, সত্যিই কি আসিলের প্রতি তার কোনো অনুভূতি কাজ করে না? ফারহাদ একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, হ্যাঁ, হয়তো সে কিছুই জানে না, কিন্তু মেয়ের সত্যি জানার পর ছেলের মধ্যে তৈরি হয় প্রতিশোধের নেশা। বাবার পাপের ফল মেয়ে পাবে, এটাই তার লক্ষ্য হয়ে ওঠে। মেয়েটাকে বিয়ে করে কষ্ট দেয়, কিন্তু কোথাও না কোথাও সেই ছেলেটারও হৃদয় ছারখার হতে থাকে মেয়েটির চোখের জলে। মেয়েটার অস্থিরতায় ছেলেটা অস্থির হয়ে ওঠে, মেয়েটার কষ্টে ছেলেটি মরিয়া হয়ে যায়। ছেলেটা বুঝতে পারে না এটা তার সাথে কি হচ্ছে। সে তো মেয়েটাকে বিয়ে করেছিল কষ্ট দেওয়ার জন্য, তাহলে এই অনুভূতি কিসের? আচ্ছা অ্যাঞ্জেল, যদি মেয়েটা কোনোদিন জানতে পারে যে ছেলেটি তাকে আগে পছন্দ করলেও তার বাবার নাম শুনে তাকে প্রতিশোধ
নেওয়ার জন্য বিয়ে করেছে, তখন মেয়েটা কি করবে জানি না। হয়তো মেয়েটা ছেলেটাকে ছেড়ে চলে যাবে, বা ছেলেকে ক্ষমা করে তার সাথে নিজের জীবন কাটাতে পারে। আমার মতে প্রতিশোধ নামক শব্দের সাথে শুরু হওয়া সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই। আর হয়তো বা আছে, কিন্তু সবশেষে মেয়েটা কষ্ট পাবে, ভীষণ রকম কষ্ট, যা হয়তো বলে বোঝানো সম্ভব হবে না। আসিলের কথা ফারহাদ মন দিয়ে শোনে। কেন জানি তার মনের মধ্যে এক অজানা অস্বস্তি আবির্ভাব হয়েছে, বুকের মধ্যে ধুকপুকানি সৃষ্টি হয়েছে। না, সেই মেয়েটাকে ছাড়া কিছুতেই বাঁচতে পারবে না। তার আসক্তি, তার অস্তিত্ব এই মেয়েটি। ফারহাদ হঠাৎ আসিলকে শক্ত করে জড়িয়ে ধরল, যেন ছেড়ে দিলেই আসিল কোথাও পালিয়ে যাবে। আসিল কিছুটা ভড়কে যায়। সেও ফারহাদের প্রশস্ত বুকে বিড়াল ছানার মতো চুপটি করে পড়ে থাকে। ফারহাদ চোখ বন্ধ করে অনেকটা ঝুঁকে নিজের কপাল রাখে আসিলের কাঁধে। ইস, সময় যদি এখানে থেমে যেত। এ কেমন মায়াজালে আটকা পড়েছে ফারহাদ, যা থেকে বেরিয়ে আসা অনেক কঠিন। এইভাবে তারা কিছুক্ষণ কাটিয়ে দেয়। তারপর ফারহাদ মাথা তুলে আসিলের দুই গাল ধরে আসিলের কপালে পরম আদরে ঠোঁট ছোঁয়ায়। তাদের এই মুহূর্তের সাক্ষী হয়ে থাকে আজকের এই রাত, নদীর স্রোত, ওই গোলাকার চাঁদ, আকাশের তারারা। সিটে মাথা হেলিয়ে বসে আছে আসিল। মনের মধ্যে একটাই প্রশ্ন ঘুরছে, ফারহাদ যে গল্প বলল তা কি সত্য নাকি সব কল্পনা? আসিল আর থাকতে না পেরে বলল, আপনার বলা গল্প কি সত্য? ফারহাদ ড্রাইভ করতে করতে আসিলের দিকে তাকালো, ফিসলে হাসি দিয়ে মনে মনে বলল, গল্পটা সত্য না হলেও পারত, হয়তো। ফারহাদের এই উত্তর আসিল বোঝে না। ফারহাদের অনেক রকম কথা আসিল বোঝে না। আসিল আবার জানালা দিয়ে বাইরের দিকে তাকালো। ছোটবেলার মতো তার আজ আবারও মনে হচ্ছে চাঁদ যেন তাদের অনুসরণ করে তাদের সাথেই যাচ্ছে। সকালের আলো আয়েশার মুখের ওপর পড়তেই মিটমিট করে চোখ খোলে। নিজের দিকে তাকাতেই লজ্জায় লাল হয়ে যায়। গায়ে চাদর জড়িয়ে কোনো রকম উঠে বসে। এদিক সেদিক তাকিয়ে দেখলো আয়ান কোথাও নেই। আয়েশার চোখ গেল সামনের দিকে। কাচের দেওয়াল থেকে সমুদ্র দেখা যাচ্ছে, নীল আকাশ আর মানুষদের আনাগোনা। আয়েশা এক নজর তাকিয়ে আছে। গুড মর্নিং। আয়নের আওয়াজ পেয়ে পিছনের দিকে তাকাতেই দেখলো লোকটা কফি হাতে দাঁড়িয়ে আছে। পরনে টি শার্ট আর ট্রাউজার। গোসল করার জন্য লোকটাকে বেশ স্নিগ্ধ আর সুদর্শন লাগছে। আয়ন দেখার সাথে সাথে আয়েশা মাথা নিচু করে নিল। ইস, এই লজ্জা রাখবে কোথায়? ঘুমপড়ির ঘুম ভাঙলো তাহলে। আয়েশা চোখ তুলে ঘড়ির দিকে তাকাতেই মাথায় বাজ পড়ল। 10টা 15। সিসি, কি বাজে বিষয়। আয়েশা ঠোঁট উল্টে বলল, আপনি আমায় ডাকেননি কেন? আয়ান আয়েশার পাশে বসে নিজের হাতের উল্টো পিঠ দিয়ে আয়েশার গালে স্লাইড করতে করতে বলে, কাল অনেক রাতে তোমায় ঘুমাতে দিয়েছি, তাহলে তাড়াতাড়ি ঘুম ভাঙায় কী করে? আয়েশার মনে হচ্ছে এখনই মাটি ফাঁকা হয়ে যাক আর সে তার মধ্যে ঢুকে যাক। এই লজ্জা সে রাখবে কোথায়? আয়ন চাদর সরাতে গেলে আয়েশা তারও শক্ত করে আঁকড়ে ধরে। আয়েশার এইরকম অবস্থা দেখে আয়ন ঠোঁট কামড়িয়ে হাসে। মেয়েটাকে আরও লজ্জায় ফেলতে মন চাইছে, তাই আয়েশার কানের কাছে ফিসফিস করে বলল, আর কিসের লজ্জা, কিসের লুকোচুরি? কাল রাতে আমি তো তোমার সব দেখে। আর কিছু বলার আগে আয়েশা আয়নের মুখ চেপে ধরে, নিজের কপাল আয়নের কপালের সাথে ঠেকিয়ে মিনমিনে স্বরে বলে, দোহাই লাগে আপনার, আর কিছু বলবেন না, না হলে আমি লজ্জায় মরেই যাব। আয়ন মুখ টিপে হাসে। চাদর সমেত আয়েশাকে কোলে তুলে নিয়ে ওয়াশরুমে নিয়ে যায়। প্রয়োজনীয় জিনিস আর তাওয়াল দিয়ে বেরিয়ে আসে। পরে 35 মিনিট পর আয়েশা চুল মুছতে মুছতে বেরিয়ে আসে। ওয়াশরুমের আয়নায় নিজের গলার বুকের দিকে তাকাতেই শরীরের সমস্ত লোম সজাগ হয়ে যায়। ছোট্ট ব্রেকফাস্ট টেবিলে আয়ন বসে আছে। টেবিলে রাখা 1 গ্লাস দুধ, অমলেট, ব্রেড আর ভেজিটেবল সালাদ। আয়েশাকে আসতে দেখে উঠে দাঁড়ালো। আয়েশাকে চেয়ারে বসিয়ে নিজে তার চুল মুছে দিতে লাগলো আর বলল, টেবিলের সমস্ত খাওয়া শেষ করবে। আয়েশা যেন আকাশ থেকে পড়ল। কি বলে এই লোক, এই খাবার তার 2 বেলার? আয়েশা বেবি ফেস বানিয়ে আয়নের দিকে তাকায়, কিন্তু আয়ন মাথা এদিক সেদিক নাড়িয়ে বলে, না, এই ফেস দেখিয়ে কোনো কাজ হবে না, খেতে তো তোমাকে হবে। তুমি যে কত দুর্বল তা আমি কাল রাতেই দেখেছি। যাই হোক, এখন থেকে বেশি বেশি করে খেতে হবে, না হলে পরে বেবি হলে সমস্যা হবে। আয়েশা নিতে পারছে না, লজ্জায় বসে উঠে দাঁড়িয়েই আয়নের কাঁধে সজোরে এক কামড় বসিয়ে দেয়। আয়ন চোখ মুখ শক্ত করে সহ্য করে। আয়েশা সরে আসতেই আয়ন কাঁধ থেকে টি শার্ট সরিয়ে দেখে দাঁতের দাগ বসে গেছে। তা দেখে আয়েশা মাথা নিচু করে নেয়। তখন না বুঝে করলে এখন খারাপ লাগছে। আয়ন আয়েশার মনের কথা বুঝতে পেরে হেসে বলল, ইস, আমি ভুলছিলাম, তুমি তো অনেক স্ট্রং। তাহলে চলো আবার শুরু করি প্রেম প্রেম খেলা।
আয়নের এরকম লাগাম ছাড়া কথায় আয়েশা আয়নের বুকে তার ছোট্ট হাত দিয়ে কিল ঘুষি মারতে থাকে। আয়ন জোরে হেসে দেয়, তারপর আয়েশাকে নিজের হাতে খাইয়ে দিতে থাকে। নিজের মুখের ওপর কারোর ফু দেওয়ার আভাস পেয়ে ফারিয়া ভ্রুকুচকে চোখ খোলে। তাকেই দেখে রিজওয়ান হাতের ওপর ভর দিয়ে তার দিকে তাকিয়ে আছে। তার খালি শরীরে নখের আঁচড় আর বাইটের দাগ ফারিয়ার চোখের সামনে ভেসে উঠতেই নিজেকে চাদরের ভেতরে লুকিয়ে ফেলে। লজ্জায় মুখ দেখানো যাবে না। রেজওয়ান ফারিয়ার চাদরের ভেতরে লুকিয়ে যাওয়ার কারণ কিছুটা আঁচ করতে পেরে সেও চাদরের মধ্যে ঢুকে যায় আর ফারিয়ার দুই হাত বিছানায় চেপে ধরে। এখন মুখ লুকিয়ে কী লাভ, এইসব করার সময় তো মনে ছিল না। ফারিয়া ঘন নিঃশ্বাস নিতে নিতে বলল, আমি আমি কি ইচ্ছে করে করেছি? তাহলে ভ্রু নাচিয়ে, রেজওয়ান প্লিজ। ফারিয়া চোখ বন্ধ করে নেয়। ছেলেটা তাকে লজ্জায় ফেলতে চেষ্টা করছে, সেটা খুব ভালো করে বুঝতে পেরেছে সে। রেজওয়ান হুট করেই ফারিয়াকে কোলে তুলে নিল। ফারিয়ার পরনে কাল রাতের রেজওয়ানের টি শার্ট। ফারিয়া প্রথমে ভড়কে গেল, পর মুহূর্তে রেজওয়ানের গলা জড়িয়ে ধরে। রেজওয়ান ফারিয়াকে সিঁড়ি বেয়ে নিচে নিয়ে যায়। তারপর ড্রয়িং রুমের স্লাইডিং দরজা খুলে ফারিয়াকে কোলে নিয়ে সুইমিং পুলে নেমে পড়ে। ফারিয়া ভয়ে রেজওয়ানকে আরও শক্ত করে জড়িয়ে ধরে। সাঁতার পারে না সে, ছোটবেলায় একবার পানিতে ডুবে গেছিল, তারপর থেকেই সে পুকুর, সুইমিং পুল এইসব থেকে দূরেই থাকে। রেজওয়ান, কি করছো? তুমি জানো আমার ভয় করে। রেজওয়ান ফারিয়াকে নামিয়ে তার কোমর জড়িয়ে ধরে আর আশ্বাস দিয়ে বলে, আমি আসি তো, রিল্যাক্স, লম্বা শ্বাস প্রশ্বাস টানো আর আমায় জড়িয়ে ধরো। ফারিয়া তাই করে। রেজওয়ান ফারিয়ার ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে কিস করা অবস্থায় ডুব দেয়। কিছু সেকেন্ড পর তারা উপরে উঠে আসে। ফারিয়া রেজওয়ানের বুকে কপাল ঠেকে জোরে জোরে নিঃশ্বাস নেয়। এইভাবেই তারা দুজনেই গোসল শেষ করে। ফারিয়া রেজওয়ানের একটা টি শার্ট আর ট্রাউজার পরে আছে, চুল মুছছে আয়নার সামনে দাঁড়িয়ে। টি শার্ট বড় হওয়ার কারণে তার এক কাঁধ থেকে খসে পড়েছে। রেজওয়ান ফারিয়ার এই ঘায়েল রূপ দেখে শুকনো ঢোক গিলতে লাগলো। এই অসময়ে সে কিছু করতে চায় না, কিন্তু নিজেকে কন্ট্রোল করা অসম্ভব হয়ে পড়েছে। রেজওয়ান ফারিয়ার পেট জড়িয়ে ধরে কাঁধে ঠোঁট ছোঁয়াতে থাকে। ফারিয়া কেঁপে উঠলেও চোখ বন্ধ করে রেজওয়ানের ছোঁয়া অনুভব করতে লাগলো। এরই মাঝে ফারিয়ার ফোন বেজে ওঠে। রেজওয়ানকে ছাড়াতে চেয়েও পারে না, তাই ওইভাবে ফোন রিসিভ করে। আসিল ফোন করেছে। হ্যালো ভাবি। আরে তোমরা কখন আসবে? মনে আছে তো আজ আমাদের সবার একসাথে লাঞ্চ করার কথা হোটেলে? ফারিয়া বলবে কি, তার ভাষা গলার মাঝে জড়িয়ে পড়ছে। রেজওয়ানের ঠোঁটের ছোঁয়া ফারিয়াকে দিশেহারা করে দিচ্ছে। কিছু বলবে সেই ভাষাও খুঁজে পাচ্ছে না। ফারিয়া কান থেকে ফোনটা একটু দূরে সরিয়ে রেজওয়ানের উদ্দেশ্যে বলে, রেজওয়ান প্লিজ ছাড়ো। না, রেজওয়ানের কানে কোনো কথা যায়নি, সে তো নিজের কাজে ব্যস্ত। ফারিয়াতে মেতে আছে সে। ফারিয়া একটা দীর্ঘশ্বাস ফেলে কানে আবার ফোন ধরে আর শুকনো ঢোক গিলে বলে, মানে ভাবি, হ্যাঁ মনে আছে। ফারিয়া, তোমার কি হয়েছে? ঠিক আছো তো? কাঁপছে কেন আওয়াজ? ফারিয়া কনুই দিয়ে রেজওয়ানের পেটে আঘাত করতেই রেজওয়ান জোরে একটা কামড় বসিয়ে দেয় ফারিয়ার কাঁধে। ফারিয়া চোখ বন্ধ করে আহ বলে ওঠে। রেজওয়ান ফারিয়াকে একইভাবে জড়িয়ে ধরে ফোনটা নিজের হাতে নিয়ে কানে ধরে। হ্যালো বনু। ভাইজান, ফারিয়া ওইভাবে চিৎকার করলো কেন? আরে কিছু না। আচ্ছা বনু, আমরা ঠিক সময়ে পৌঁছে যাব, তুমি একদম চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে, রাখছি, আল্লাহ হাফিজ। আসিল ফোন কেটে দিতে রেজওয়ান ফারিয়ার দিকে তাকায়। মেয়েটা ছোট ছোট চোখ করে তার দিকে তাকিয়ে আছে। রেজওয়ান টেডি হাসি দিয়ে ফারিয়ার গাল স্লাইড করে বলে, বাকিটা রাতে বোঝাবো, বলে ফারিয়ার কানে চুমু দিয়ে চলে গেল। আর ফারিয়া এখনও ভ্যাবলার মতো দাঁড়িয়ে আছে। বিলাসবহুল এক রেস্টুরেন্টের সামনে পরপর দুটো গাড়ি থামলো। পরপর গাড়ি থেকে ফারিয়া, রেজওয়ান আর আয়েশা আয়ান বেরিয়ে এলো। একে অপরের সাথে তারা কুশল বিনিময় করে তারা ভেতরে প্রবেশ করে। এন্টার করতেই দুজন ওয়েটার এসে তাদের বুক করা টেবিলের কাছে নিয়ে যায়। টেবিল দেখিয়ে দিয়ে তারা দুজন আবার চলে যায়। ওরা চারজন টেবিলের সামনে গিয়ে দেখে আসিল আর রুমি বুকে হাত গুজে টেবিলে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। হয়তো তাদের জন্য অপেক্ষা করছিল তারা। ওরা কাছে আসতেই আসিল আর রুমি হাত মেলে বলে, প্রথমে দুজনই 40,000 টাকা করে জমা দাও, তারপর সব। কোন সুখে আমরা টাকা দেব শুনি? আরে জিজু, কাল না আমরা কেট ধরেছিলাম আর না জুতো লুকিয়েছিলাম, তাই বলে কি আমরা শালীর অধিকার থেকে বঞ্চিত হব? না না না, তাই কালকের টাকা আজ পরিশোধ করতে হবে। প্রথমে টাকা তারপর খাওয়া। রুমি, বনু, আমার কাছে তো ক্যাশ নেই আর খিদেও পেয়েছে বহুত জোরে, পরে দিই। রেজন দাঁত কেলিয়ে, না 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 ভাইজান, এটা হবে না।
রেজওয়ান এবার দূরে দাঁড়িয়ে ফোনে কথা বলাকারী ফারহাদের দিকে তাকিয়ে নালিশ জানালে ফারহাদ এইসবের মাঝে নেই বলে আবার ফোনে কথা বলতে মশগুল হয়ে পড়ল। আর কি করার, আয়না রেজওয়ানকে ফোনের অ্যাপের মাধ্যমে আসিল আর রুমির ধার্য করা টাকা পরিশোধ করতে হয়। তারপর তারা সবাই টেবিলে বসে। এরই মাঝে আগমন ঘটে রায়হানের। তাকে আসিল ইনভাইট করেছে। রায়হানকে দেখা মাত্রই রুমি কেসে উঠল। সে এখানে রায়হানকে আশা করেনি। রায়হান সবার সাথে হাত মিলিয়ে ধন্যবাদ জানায় তাকে ইনভাইট করার জন্য। তারপর রুমির সামনের চেয়ারে বসে পড়ে রুমির মুখোমুখি হয়ে। রুমিকে হঠাৎ করেই একরাশ লজ্জা ঘিরে ধরল। মাথা নিচু করে নিজের মতো খেয়ে যাচ্ছে। রুমি হঠাৎ করে চুপ হয়ে গেলে যে, একটু আগেই তো ফুলছড়ি ফুটছিল মুখ থেকে। ফারিয়া। রুমি হাসার চেষ্টা করে মাথা তুলে রায়হানের দিকে তাকাতেই দেখল সে চোখ ছোট ছোট করে ঠোঁট বাঁকিয়ে তার দিকে তাকিয়ে আছে। রুমি মেকি হাসি দিয়ে বলল, না মানে আমি ঠিক আছি। সেটা তো দেখেই বোঝা যাচ্ছে। আসিল। রায়হান টেবিলের তলা দিয়ে রুমির পায়ের উপর স্লাইড করতেই রুমি যক্ষ্মা রোগীর মতো কাশতে আরম্ভ করলো। ফারহাদ রুমির মাথায় হাত রেখে পানির গ্লাস এগিয়ে দেয়। রায়হান রুমির দিকে তাকিয়ে দুষ্টু হাসি হাসতে, সবাই বাজে, আমায় খালি লজ্জা দেওয়ার ধান্দা। ঠোঁট উল্টিয়ে রুমি বাচ্চাদের মতো কথাটি বললেই সবাই মিলে জোর আওয়াজে হেসে উঠল। সবাই নিজেদের মধ্যে অনেক আনন্দ আড্ডা দিল। সুন্দর মুহূর্ত কাটালো সবাই।